দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমাদের স্টুডিওতে দুইজন অতিথি রয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামালকে। জনাব মাসুদ কামাল, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন বিএনপি নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল। স্বাগত বাবুল আপনাকেও। মাসুদ কামাল, আমরা সরাসরি প্রসঙ্গে যাই। দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমেই যদি আলোচনা করি প্রেসিডেন্ট বাইডেনের সাথে জাতিসংঘে এই মুহূর্তে অবস্থানরত প্রধান উপদেষ্টার বৈঠক, এ বিষয় নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। আরও একটি বিষয়, সেটা হচ্ছে আজকে রোহিঙ্গা ইস্যু এবং আইএমএর সাথে তাদের বৈঠক সহ ইত্যাদি বিষয় নিয়ে সংক্ষেপে একটু শুনতে চাই, তারপরে অন্য প্রসঙ্গে যাব। একটা জিনিস আমি সংক্ষেপে বলি। একটা জিনিস হলো কি, যে বাইডেনের সঙ্গে ইউনূস সাহেবের বৈঠকটা, এটা আমাদের জন্য আমি মনে করি একটা বড় ইন্ডিকেশন যে আমাদের দেশ আসলে সামনের দিনগুলিতে কার কাছ থেকে সহযোগিতা পেতে পারে, আমাদের দেশ সম্পর্কে কারা কি ভাবতেছে, ইন্ডিয়া কি ভাবতেছে, আমেরিকা কি ভাবতেছে, চীন কি ভাবতেছে এখনও টের পাইনি, তবে আমেরিকা এবং ইন্ডিয়ার মনোভাবটা মোটামুটি বোঝা যাচ্ছে। এবং আমার মনে হয় যে বাইডেন যেভাবে ইউনূস সাহেবকে মানে ওনার সঙ্গে যে আচরণটা করেছেন, জড়িয়ে ধরা, এবং নিউ ইয়র্কে একটা মানে এটা তো কখনোই উনি এই ধরনের মিটিং করেন না, কিন্তু প্রথা ভেঙে কিন্তু মিটিংটা করেছেন। এটার মাধ্যমে কিন্তু আসলে আমাদের জন্য একটা বড় অর্জন এই কারণে এখান থেকে কিন্তু উনি এই ঘটনার মাধ্যমে ভারতে কিন্তু একটা বার্তা পেয়ে গেছে যে আমেরিকা আসলে আমাদেরকে কিভাবে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন। এটা কিন্তু ভারতের জন্য একটা বড় বার্তা আমি মনে করি। তো এই দিক দিয়ে ভালো। আর আমরা হচ্ছে কি জিনিসটা দেখেন, বিদেশে যখন আমাদের সরকার প্রধানরা যান, তখন বিদেশিরা আমাদেরকে দেখে, ওখানে আমাদের লোকজনও থাকে, একটা ইমেজের ব্যাপার কিন্তু ওখানে আছে। ডক্টর ইউনূস তো সালা ভর্তি করে টাকা নিয়ে আসবো না, ডলারও নিয়ে আসবে না, কিন্তু ইমেজটা সে কী তৈরি করতেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমাদের জন্য আর কি। সেই ইমেজটাই মনে করি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এইবার উনি বাইডেনকে একটা উপহার দিয়েছেন। সেটা কি উপহার দিয়েছেন? এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের সময় বিভিন্ন গ্রাফিতিগুলো হয়েছে, যে গ্রাফিতি যেগুলো হয়েছে, তার একটা অ্যালবাম আর কি, তার একটা কম্পাইলার অলমোস্ট মানে সকলকেই ওনার গুরুত্বপূর্ণ গেস্ট যেরকম যাদের সাথে উনি দেখা হয়েছেন এই গিফটই দিচ্ছেন ট্রুডো। এবং এখন এটা দেখেন, এটা যখন আমি পড়লাম যে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার মাথায় আরেকটা স্মৃতি আসলো, একটা তুলনা আসলো। সেই তুলনাটা কি, আমাদের আগের প্রধানমন্ত্রী উনি একবার গিয়েছিলেন এরকমভাবে, বিশ্বব্যাংকের চেয়ারম্যান ভদ্রলোক চলে যাবেন আর একদিন পরে, তাকে নিয়ে উপহার দিলেন কি বিশাল একটা পদ্মা সেতুর ছবি দিয়ে উনি একটা মানে বিকৃতি একটা হাসি হাসলেন যে উনি বিরাট একটা জয়লাভ করে গেছেন। তো এই যে এটা হলো মানসিকতা। এটা মানে ওনাকে ভাবখানা কিরকম, তোমরা দিলা না, আমি করে দেখিয়ে দিলাম। ভাই, দেখাই তোমার লাভটা কি? তুমি তো অনেক কিছু দেখাইতে পারো, কিন্তু ওই দেখাই তোমার যদি ক্ষতি হয় তো ওই দেখানোর অর্থহীন না। তো এই জিনিসটা কিন্তু তুলনাটা আমি সঙ্গে সঙ্গে করলাম যে আসলে এরা কি, এরা তো আমাদের দেশের অ্যাম্বাসেডার না, আমাদের দেশকে তো রিপ্রেজেন্ট করে। যে আমাদের মন মানসিকতাটা কেমন, একজনের মন মানসিকতা হলো বুঝিয়েছে আমাদের এই জাতির হলো ঝগড়াটে জাতি, আরেকজনকে দেখিয়েছে যে এই ভদ্রলোক দেখাচ্ছে যে এই জাতিটা দেখাচ্ছে, এই জাতিটা, এই দেশটা, ইয়াং জেনারেশন, সাধারণ মানুষ কিভাবে একজন স্বৈরাচারের হাত থেকে দেশটাকে রক্ষা করেছে, যে দেশের সকল মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে। হ্যাঁ, এবং ক্লিনটন ফাউন্ডেশনে গিয়েও মূলত উনি যে বক্তৃতা দিয়েছেন ডক্টর ইউনূস একই কথা বলেছেন। আমি একটু যাই জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাইডেন কিন্তু খুব জোর দিয়েই বলেছেন যে এই যে কোনো সাহায্যে বাংলাদেশের সরকারের পাশে থাকার আশ্বাস উনি দিয়েছেন। জি না, এটা একটা স্পষ্ট বার্তা। শুধুমাত্র মানে এটা সাধারণ কোনো বৈঠক না, এবং বলা হয় আমি জানি না ঠিক 30 বছরের মধ্যে নাকি কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সরাসরি এই ধরনের বৈঠক। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট এই ধরনের জাতিসংঘে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এইভাবে বৈঠক করেন না, তারা একটা ডিনারে বসেন। রাইট, এটা তাও একটা অন্তর্বর্তী সরকারের প্রধান, কোনো নির্বাচিত কোনো সরকার। এটা একটা মাসুদ কামাল ভাই যেটা বলেছে একটা চমৎকার ইন্ডিকেশন। এবং তাকে ঘিরে ওখানে যে উচ্ছ্বাস আমরা দেখলাম, আমরা কি দেখতাম বিগত দিনে, মানে ছবি তোলার জন্য কাঙালিপনা, সেলফিবাজি, এই ধরনের সস্তা রাজনীতি এবং সেটাকে মার্কেটিং করা। কিন্তু প্রফেসর ইউনূসের বেলায় যেটা দেখলাম, এটা একটা তৃতীয় বিশ্বের একটা দেশ বাংলাদেশ,
তার সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকারের একটা প্রধান, তার সাথে ছবি তোলা, তার সাথে মত বিনিময় এবং উচ্ছ্বাস, যেই ধরনের উচ্ছ্বাস ব্রাজিলের প্রেসিডেন্ট, কানাডার জাস্টিন ট্রুডো এবং বিশ্বের অনেক, তারপরে এই যে ক্লিন্টন ফাউন্ডেশন উনি গেছেন, যেখানেই গিয়েছেন তাকে ঘিরে একটা উচ্ছ্বাস আমরা দেখেছি। এতে কি একজন ব্যক্তি, প্রফেসর ইউনূস একজন ব্যক্তি হতে পারে, কিন্তু একটা দেশের প্রতিনিধিত্ব উনি করছেন, তাতে করে দেশের মর্যাদা বহুলাংশে বৃদ্ধি। বিগত দিনে এই যে মানে লবিং করে বা কোনো একটা ছবি তুলে, এই যে সেলফি তুলে সেটাকে বাজারে ছেড়ে যে দেখো আমার সাথে কি চমৎকার সম্পর্ক তাদের, এগুলো প্রমাণ করবার চেষ্টা। কিন্তু এখানে আমরা ভিন্নতা দেখেছি। এতে করে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সম্মানিত বোধ করি, গর্ববোধ করি। আমরা হয়তো প্রফেসর ইউনূস ভাই সরকার অনেক সমালোচনা করতে পারবো, কিন্তু এই সফরটা একটা মাইল ফলক হয়ে থাকবে বাংলাদেশের, প্রফেসর ইউনূসের এবং বাংলাদেশের কোনো সরকার প্রধানের। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ একেবারে মানে কি বলে মর্যাদাহীন কোনো রাষ্ট্র না। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যে একটা সার্বভৌম রাষ্ট্র হতে পারে, আমরা তৃতীয় বিশ্ব, আমাদের একজন সরকার প্রধানের যে মর্যাদা আন্তর্জাতিক পরিসরে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যেভাবেই বলেন তারা তো পৃথিবীর মোড়ল শাসক, তাদের কাছে অর্থ, বিত্ত, অস্ত্র, সাম্রাজ্য, কর্তৃত্ব সব কিছুই তাদের রয়েছে। তারা আমাদেরকে যদি সমীহ না করে কিছুই আসে যায় না, কিন্তু যেটা করেছে এটা নিশ্চয়ই সিগনিফিকেন্ট। আমি মনে করছি বৈঠক নিয়ে প্রবাসীদের মধ্যেও বেশ উচ্ছ্বাস, চমৎকার উচ্ছ্বাস। আসবো আর একটু শুনে আসি, যেন মাসুদ কামাল একটু অন্য প্রসঙ্গে যাই। আজকে রয়টারের কে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটা আমাদের পত্রিকা আজকে ছাপা হয়েছে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এই সাক্ষাৎকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটি দুটো অন্তত বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব। প্রথমত বলেছেন উনি 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই যে 18 মাস, এই যে সময়টা যদি আপনার কাছে আমি একটু জানতে চাই, 2 বছরও না, 20 বছর না, 18 মাস কেন? 18 মাস মানে 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর। এখন এটা হলো কি, এটা দেখেন একজন সাধারণ মানুষ হিসাবে আপনারও কিছু প্রত্যাশা থাকতে পারে, আমারও থাকতে পারে, সবারই থাকতে পারে। কেউ বলতে পারে 2 বছর, কেউ বলতে পারে 3 বছর। ইন্টারেস্টিং হলো এতদিন কিন্তু এই সময়সীমাটা কেউ নির্ধারণ করে দেয় নাই। কেউ বলে নাই যে আমি 3 বছরের মধ্যে চাই, কেউ বলে নাই আমি 5 বছরের মধ্যে চাই। এই যে টাইমটা, এটা কেউ উল্লেখ করে নাই। বিএনপিও উল্লেখ করে নাই, অন্য কোনো পলিটিক্যাল পার্টিও উল্লেখ করে নাই, এবং তত্ত্বাবধায়ক সরকার যারা দায়িত্ব পেয়েছেন ওনারাও উল্লেখ করেন নাই। যৌক্তিক সময়, বড় সবাই বলছে যৌক্তিক সময়। যৌক্তিক সময়টা একটা মানে একটা অস্পষ্ট টার্ম, কারণ এই যৌক্তিক সময় আপনার যৌক্তিক আমার যৌক্তিক তো মিলবে না, ওনার যৌক্তিকের সঙ্গে আমার যৌক্তিক মিলবে না, নাও মিলতে পারে। ওনার যৌক্তিক যেটা মিলবে না ভাই, কারোটা কারোর সঙ্গে মিলবে না, কারণ ওনার তো একটা হিসাব, উনি ক্ষমতায় যাব, আমার তার একটা হিসাব। তো এটা তো পার্থক্য আছে, জামাতের হিসাব আর বিএনপি হিসাব মিলবে না। তো এই যৌক্তিক সময়টা বলে করছিল কি, বিষয়টা কেন বলি আপনাকে এখানে। বিএনপি কেন বলে না, আমি বিএনপির লোক আছে ওনার সামনেই বলি। বিএনপি বলে না এই কারণে যে এই সরকার, ওই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর মানুষের কাছে মনে হচ্ছে ভাই ওটা তো আসলে একটা হাবিয়া দুজকের মতো অবস্থা। তো ওইখান থেকে আমি বাইচে গেছি, আপনি যত কিছুই বলেন ভাই আমি আর কিছু কমবো না, আমি খুশি। তা নাহলে এখন দেখেন জিনিসপত্রের দাম 160 টাকা ডজন ডিম, কিন্তু এখন আওয়ামী লীগ আমলে 150-এর উপরে কিন্তু উঠে নাই। আওয়ামী লীগ আমলেও 150-এর উপরে উঠে নাই, আজকে 160 টাকা ডজন। তো মানুষ তো মিছিল করতে রে ভাই, কয় না কেন? কয় না হলো যে ডিম না হয় আমি কম বেশি দামে কিনলাম, কিন্তু আর যেখান থেকে বাঁচছি ওইখানে আর যাচ্ছি। ওই যে ভয়, এই ভয়ের কারণে মানুষ এই সরকারকে আসলে সময় দিতে চায়, এবং কত সময় দিতে চায় এটা কারো কোনো বক্তব্য নাই। অনেকে বলে চালাক না এরাই, এরকম লোক আমি বলতে শুনছি এরাই চালাক। তার মানেটা কি? সময় চাওয়াটা, সময় না চাওয়াটা এটা হলো একটা পপুলার একটা সেন্টিমেন্ট। এই পপুলার সেন্টিমেন্টটা এতটাই পপুলার যে এর এগেনস্টে বিএনপিও যেতে চায় না। বিএনপির হিসাবটা খুব সহজ, ভাই নির্বাচন তো একদিন দিবেন, নির্বাচন একদিন দিবেন, যখন দিবেন তখন আমি পাস করবো। ওনার হিসাবটা সহজ, আমি আর কি আছে হিসাবটা কিন্তু এভাবে তারা করতেছে। জামাত আস্তে আস্তে চিন্তা করতেছে যদি একটু লম্বা সময় পাওয়া যায়, দলটাকে একটু গুছাই নিতে পারবো, তাহলে আমি হয়তো কিছু বেশি পাবো। তো এর মধ্যে প্রথমবারের মতো উচ্চারণ করলেন কে? ওয়াকার সাহেব। কেন করলেন? এই যে আমি যেটা, ওনারা কি অস্থির হয়ে গেছেন? না, ওনারা অস্থির হন নাই। ওনাদের অস্থির হওয়া না হওয়া কিছু যায়, ওনারা ভাবেন না। আমার ধারণা অস্থির হয়েছেন স্বয়ং ডক্টর ইউনূস। সেটা কেমন? এটা হলো আমার ধারণা।
কি করে বললাম, দেখেন ডক্টর ইউনূস এই কাজটা যে খুব একটা এনজয় করতেছে এটা আমার কাছে মনে হয় না। মনে হয় না এই কারণে, দেখেন উনি একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার ওনার জন্য কোনো বিষয় না, কিন্তু ওনার জন্য এটা কোনো বিরাট কোনো প্রাপ্তি না। ওনার চিন্তা হলো, উনি তো ভাই একটা অনেকটা লাইক ফিলোসফারের মতো। ওনার আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়া সোশ্যাল বিজনেস, যেটা নিয়ে উনি সারা দুনিয়াতে এখন দৌড়দৌড়ি করতেছেন। এবং ওনার মনে, আমার ধারণা, ওনার মনে একটা হিডেন আকাঙ্ক্ষা আছে যে সোশ্যাল বিজনেসের কারণে উনি দ্বিতীয়বার নোবেল প্রাইজ পেতেও পারেন। ওনার জন্য ওটা কিন্তু বড় প্রাপ্তি। কত লোকের প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্ট যায়, প্রাইম মিনিস্টার আসে, প্রাইম মিনিস্টার যায়, নোবেল পায় কয়জন রে ভাই? কিন্তু মানে কামাল ভাই, এই সাক্ষাৎকার নিয়ে আরো কিছু কথা আছে, আমি বলবো। আমি এই জায়গাটা একটু শেষ করে নেই, এখানে আপনাদের থামান না, তাহলে একটা অস্পষ্টতা তৈরি হবে। আমি এটা দ্রুত শেষ করে দেবো আপনাকে। তো যে কারণে ওয়াকার সাহেব একটা কথা বলেছেন যে আমার সঙ্গে প্রতি সপ্তাহে ওনার সঙ্গে কথাবার্তা হয়, দেখা হয়। তো উনি বাইরে গেলেন, এই সময় কথাটা বললেন। আমার ধারণা যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে প্রত্যেকটা যে কজন উপদেষ্টা সময়সীমা নিয়ে কথা বলছেন, সবার কথাবার্তা আমি একটা প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা টের পেয়েছি যে ওনারা লম্বা সময় থাকতে চান। এটা হতেই পারে, এটা অন্যায় কিছু না, কারণ সকালে ঘুমের থেকে উঠে উনি হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেছেন। উনি তো কোনো ভাবেন নাই উপদেষ্টা হওয়ার জন্য, ওনাদের কারো কোনো প্রস্তুতি ছিল না। উপদেষ্টা হওয়ার জন্য ওনারা যোগ্য, ওনারা এটাও মনে করতেন না, হয়ে গেছেন। হয়ে যাওয়া জিনিস ওনারা কিছুদিন ভোগ করতে চাইতেই পারেন। এইটা ডক্টর ইউনূস পছন্দ করেন নাই আমার ধারণা, যে কারণে উনি এদেরকে কিছু বলেন নাই, উনাকে বলে গেছেন ভাই তুমি একটু বলো, আমার একটু বাঁচাও। উনি বলে দিয়েছে। এবং 1.5 বছর সময় যে বলেছেন, আমি কিন্তু 1.5 বছর সময়টাকে অপর্যাপ্ত মনে করি না। কারণ এনাদের কাজ কিন্তু সব সংস্কার করা না, এনাদের কাজ হলো সংস্কারের রাস্তায়, মানে রেল লাইনে যেরকম রেল লাইনের মধ্যে গাড়িটাকে উঠাই দেওয়া, এটা হলো ওনাদের কাজ। আর এই যে সংবিধান সংশোধন অমুক তমুক যাই বলেন, এটা ভাই ওনাদের কাজ না, এটা হলো কি আপনার জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাজ। আমরা তো এখানে একটা জনগণের সরকার, অনেকে বলতেছে এটাই তো জনগণের সরকার, এটাই তো বিপ্লবের সরকার বলতেছেন, ভাই বলেন, সমস্যা নাই, কিন্তু এর মানে আইনগত বৈধতা সারা দুনিয়ার কাছে তো গ্রহণযোগ্য হইতে হবে। এই সরকারকে টিকবে পরে, এই সরকার থাকতে আসে নাই। যদি এটা হইতো যে এই সরকার থাকতে আসছে ফিডেল ক্যাস্ট্রোর মতো থাকবে অনেকদিন, তা তো নয়। এরা তো ওই জনগণের কাছে ক্ষমতাটা দিয়ে দিতে চায়, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিতে চায়। যাদের কাছে আপনার ক্ষমতা দিতে চান তাদেরকেই ঠিক করতে দেন। জনাব বাবুল, আপনার কাছ থেকে একটু শুনবো। আমি দুটো প্রশ্ন আছে, ওই প্রশ্নটা আমি একটু বিরতিতে যাব, তারপর শুনবো। ছোট্ট একটু কথা আপনি আমার বিরতির আগে একটু দেন, সেটা হচ্ছে এই যে সময়টা 18 মাস, আপনারা কি মনে করছেন? যদিও আজকে বিএনপি নেতা বিশেষ করে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু বলেছেন যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি দিন লাগার কথা নয়। যদিও উনি কোনো ডাইরেক্ট কোনো কথা বলেন নাই যে 12 মাস 15 মাস 18 মাস কিছু না, বলছে যে সংস্কার প্রক্রিয়া। জি না, আমি বুঝতে পেরেছি। আমি খুব শর্টে এটা বলে দিই, 2 ভাগ করে বলি। ফার্স্ট অফ অল, মাসুদ কামাল ভাই যেটা বললেন যে আজ পর্যন্ত কেউই বিষয়টা একেবারে বায়বীয় অবস্থা গেছে, যৌক্তিক সময় বা সঙ্গত সময় বা প্রয়োজনীয় সময় এইভাবে গিয়েছে, বা রাজনৈতিক দলের পক্ষ থেকে স্পেসিফিক্যালি কিছু বলা হয়নি। তো আজকে যেহেতু সেনাপ্রধান বলেছেন, যদিও সেনাপ্রধানের বলবার কথা না, এটা গভর্নমেন্টের পক্ষ থেকেই আসবার কথা ছিল বিষয়টা, তবুও তাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করছি এবং তার কথাকে আমরা সিগনিফিকেন্ট মনে করি এই কারণে যে এই সময়টা অন্তত এই সরকারের ধরন নেচার মিলে তার কথা একটা গুরুত্ব আছে। তবে উনি যেটা বলেছেন 18 মাস, হ্যাঁ কেউ কেউ এটাকে সমর্থন করছেন যে ঠিকই আছে, যৌক্তিক এই সময় এটা। তবে সত্যিকার অর্থে মাসুদ কামাল ভাই যেটা বলল, আমি তার সাথে সম্পূর্ণ একমত হয়ে বলতে চাই যে সমস্ত সংস্কারের দায়িত্ব আপনি কেন নিচ্ছেন? সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী এবং চলমান প্রক্রিয়া। একটা হলো এই সরকারের সৃষ্ট সমস্যার সংস্কার এবং সামগ্রিকভাবে যে চলমান সময়ের বাস্তবতার যে সংস্কার, এই দুইটার সংস্কার তো চলবেই। তো এখন আপনি কি সংস্কার করতে চান? সাংবিধানিক সংস্কার বলেন, রাজনৈতিক দল সংস্কার বলেন, বা জনগণের মানুষের সংস্কার বলেন, বা সাংস্কৃতিক বিপ্লব বলেন, সামাজিক বিপ্লব বলেন, এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা সময়ে কালে রাজনৈতিক দল, নেতৃত্ব, একটা নির্বাচন, 2টা নির্বাচন, 3টা নির্বাচনও লাগবে এই ক্ষত শুকাইতে, এরকমও ব্যাপার আছে। সেজন্য ওইটার সাথে না, আপনার দায়িত্ব হলো একটা
সুষ্ঠু গ্রহণযোগ্য একটা ভোটের ব্যবস্থা করা, যেটা বিগত দিনে বাংলাদেশের মানুষ পায়নি। তারা তাদের নির্বাচিত প্রতিনিধি তৈরি করলে তারপরে তারা গিয়ে, আর বিএনপির তো একটা প্রস্তাব আছেই 27 দফা 31 দফা রাষ্ট্র সংস্কার, এর বাইরে খুব একটা কিছু আছে এরকম করে, এবং এর মধ্যে এমন সব গুরুত্বপূর্ণ এলিমেন্ট বিএনপি সংযুক্ত করেছে 22 সালে 23 সালে, যে সরকারের মেয়াদ সরকার কি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য মন্ত্রী পরিষদের সাথে একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে 2 মেয়াদের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হতে পারবে না, একটা গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, সংসদের 70 অনুচ্ছেদের মানে মত প্রকাশের যে ভিন্ন মত, সেই জায়গাগুলো কিছু চেঞ্জ আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব, এইগুলো তো বিএনপি সব দিয়েই দিছে। এর বাইরে যদি কিছু থাকে সেগুলো প্রস্তাব আসবে রাজনৈতিক দলের সাথে, সেটা একটা নির্বাচিত সরকারের কাজ। হ্যাঁ, ওনাদের কাজ আমরা ট্র্যাকচ্যুত হয়ে পড়ছিলাম, লাইনচ্যুত হয়ে পড়েছিল আমাদের দেশটা, আমাদের গণতন্ত্রটা। সেই ট্রেনটা লাইনে তুলে দেন, আপনি জনগণের হাতে তুলে দেন, এটাই হলো আমাদের বক্তব্য। আমি একটু ছোট্ট বিরতি নেই, এরপর ফিরবো আপনার কাছে। জনাব মাসুদ কামাল, আমরা আলোচনায় ছিলাম, আমি যদি আবার একটু ফিরি রয়টারের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ইন্টারভিউটা নিয়ে। উনি ইন্টারভিউ জায়গায় একটি জায়গায় বলেছেন, যাই হোক না কেন আমি ডক্টর ইউনূসের পাশে থাকবো, তার পাশে থাকবো, কথাটা উনি বলেছেন। তো এই কথাটি বলতে হলো কেন? না, এই কথাটা তো আসলে বলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নেই কেন? একজন সেনাপ্রধান উনি দেশের সরকার প্রধানের সঙ্গে থাকবেন, এটা তো উচ্চারণ করার কোনো দরকার পড়ে না। প্রশ্ন থাকতে পারে, কারো মনে কোনো প্রশ্ন থাকতে পারে যে আসলে কি তাহলে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করতে পারে, এই ধরনের চিন্তা কিন্তু কারো কারো মনে থাকতে পারে। ওই জায়গাটা উনি এই একটা কথা, উনি কিন্তু পরে আরেকটা কথা বলেছেন, ওটাও আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। উনি বলেছেন যে আমরা পেশাদার সেনাবাহিনী থাকতে চাই এবং কোনো অবস্থাতে আমরা রাজনীতির সঙ্গে জড়িত হব না। আচ্ছা, এটা তবে এই ওনার এই আলোচনার পুরা ইন্টারভিউ আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা আপনাকে আমি বলি। উনি এক জায়গায় বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার এবং সেনাবাহিনী থাকা দরকার রাষ্ট্রপতির অধীনে। এটা হলো গিয়ে ওনার পুরো ইন্টারভিউর মধ্যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ উনি বলার চেষ্টা করেছেন যে যখন সেনাবাহিনী প্রধানমন্ত্রীর অধীনে থাকে, প্রধানমন্ত্রী থাকে রাজনৈতিক দলের লিডার অলমোস্ট, তো মানে প্রেসিডেন্টও তো তাই অলমোস্ট। না, তাহলে না, আমাদের এখানে প্রেসিডেন্ট হলেও কিন্তু সেটা তো আমরা না আমরা জোর জবরদস্তি করে প্রেসিডেন্ট মহামান্য করে আমরা মানছি, কিন্তু আসলে কি প্রেসিডেন্টের ওই অবস্থা আছে? এটা কিন্তু শেখ হাসিনা বানাইছে। শেখ হাসিনা এটা সবাইকে দেখাইছে, দেখো আমি কত ক্ষমতা পান, আমি আমাকে যে এসে প্রতিদিন সালাম করে তারা যে প্রেসিডেন্ট বানাই। উনি দেখাইছে সবাইকে, যে আমার সামনে বসার সাহস পায় না তাকে আমি প্রেসিডেন্ট বানাই, যাইছে তাই আর এটা সবাইকে দেখাইছে সে, দেখো আমার কত পাওয়ার, উপরে আল্লাহ, মাঝখানে আমি, মাঝখানে আর কেউ নাই। সেটা প্রমাণ করার জন্য করছে। সে তো পুরা দেশের সমস্ত নিয়ম কানুন আদর্শ সব কিছুকে একদম ধ্বংস করে দিয়েছে এই ভদ্রমহিলা। আপনি কি বলেন? তো সেটাকে যে, কিন্তু প্রেসিডেন্ট একজন আলাদা একজন ব্যক্তি কিন্তু। তো সেনাবাহিনী যখন বলে যে আমরা প্রেসিডেন্টের অধীনে থাকতে চাই, কেন থাকতে চাই? যাতে নাকি আমরা রাজনৈতিকভাবে ব্যবহৃত না হই। এবং উনি এখানে আরেকটা কথা বলছেন যে আমাদের যে সমস্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে, সেই অভিযোগগুলির কারণ দেখাইছেন। সেটা হলো স্বরাষ্ট্র মানে সরকারের রাজনৈতিকভাবে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে আমাদের যারা কর্মরত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগগুলি আসছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু ইঙ্গিত করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ছিল র্যাব, আপনার কি বলে বিজিবি ছিল, এদের এখানে যারা ছিল তাদেরকে ওনারা ব্যবহার করেছেন রাজনৈতিকভাবে। উনি এই জায়গায় থাকা, এইভাবে থাকাটা ওনার কাছে স্বস্তিকর মনে হচ্ছে না। তো এটা তো একটা বড় মানে পরিবর্তনের এই সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কারের একটা দিক নির্দেশনা উনি এই ইন্টারভিউতে দিয়ে গেছেন। আমি একটু যাই জনাব শহীদুল ইসলাম বলছি, আমি বিরতির আগে আপনার কাছ থেকে যে প্রশ্নটি খুঁজছিলাম উত্তরটা, আমার মনে হয় আপনি একটু ক্লিয়ার করেন। বিএনপি আজকে বলছে যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি দিন সময় লাগার কথা না। তাহলে কি আমরা কি ধরে নিতে পারি যে এই যে 18 মাসের যেই সময়টা সামনে আসছে এইটারই একটা মানে কি বলবো একটা প্রতিক্রিয়া ওনারা দিলেন? হ্যাঁ, হতে পারে। আরেকটু জিনিস আছে, সেটা হলো যে এক ধরনের কি কোনো বিএনপির মধ্যে কি কোনো অস্থিরতা কাজ করছে?
না, কোনো অস্থিরতা নাই, কোনো অস্থিরতা নাই। এই কারণে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু এখন পর্যন্ত কেউ বলেনি, কিন্তু মাহমুদ কামাল ভাই যেটা বললেন যে এখন নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে দিতে হবে বা 80 দিনের মধ্যে দিতে হবে বা 100 দিনের মধ্যে, কেউ কিন্তু বলেনি। সেই জন্য বিএনপির কোনো অস্থিরতা থাকলে আপনি টের পাইতেন। হ্যাঁ, বিএনপি কিন্তু মানে কি অ্যাজ এ হোল বিএনপি একটা কি বলে পরিস্থিতির সাথে নিজেকে সামলে নেওয়া বা ধৈর্য সহনশীলতা বা কি বলে এই সামগ্রিক বিষয় নিয়ে বিএনপির মধ্যে আমি এখন পর্যন্ত আমার দল হলেও আমি কোনো অস্থিরতা দেখিনি। আর 18 মাসের কথা যেটা বলা হয়েছে, যেই কথাগুলো সংস্কারের বিষয়ে বলা হলো, এটা 18 মাসও লাগে না, এটা সত্য, 18 মাসও লাগে না। তবে হ্যাঁ ঠিক আছে, একটা নতুন পরিবেশ, নতুন বাস্তবতা, সব প্রশাসনিক সেট আপ যেভাবে ছিল 15 বছরের, হ্যাঁ একটা কি বলে পাহাড়ের মতো ছিল, সেইখান থেকে কিছুটা অন্তত নিউট্রালাইজ করা, পরিপূর্ণ যদিও সম্ভব না, অনেক ক্ষেত্রেই সম্ভব না, কিছুটা নিউট্রালাইজ করে একটা নির্বাচনের ব্যবস্থা করা, সুন্দর নির্বাচনের ব্যবস্থা। আর সেনাপ্রধান যেটা বললেন, দেখেন বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, যাই বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান একেবারে মানে সেনাবাহিনীর প্রতি মানুষের এই 5 তারিখের আগ পর্যন্ত কিন্তু একটা নেতিবাচক মনোভাব ছিল, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। কারণ দেশের এত নৈরাজ্য, এত অন্যায়, এত অপকর্ম, বাট বাংলাদেশের বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা কোনোই ভূমিকা রাখছে না। হ্যাঁ, সেজন্য সেনাবাহিনীর প্রতি একটা নেতিবাচক ভূমিকা ছিল। আবার সেনাবাহিনী ক্ষমতার শেয়ার নিবে কি নেবে না বা ক্ষমতা দখল করবে কি করবে না, 5 তারিখের পরে একটা শূন্য পরিস্থিতিও কিন্তু গেছে। এই আজকে সর্বশেষ সেনাবাহিনীর বক্তব্য এবং তাদের সামগ্রিক ভূমিকা এবং আমাদের গ্লোবাল সিচুয়েশনে বর্তমানে অ্যালাউ করছে না যে আপনি সেনা শাসন বা অন্য কিছু, সেই বাস্তবতাও নাই। আবার তারা যদি ক্ষমতা নিতে চাইতেন তাহলে নেবার সুযোগও তাদের ছিল। এই সরকারকে যে সহযোগিতা করছেন বা অন্তর্বর্তী সরকারকে বা এই হাসিনার বিদায়ের প্রক্রিয়ায় তাদের যে কিছু ভূমিকা ছিল, সেই জন্য কিন্তু সেনাবাহিনী সাধুবাদ পাচ্ছে। বাংলাদেশের মানুষের মধ্যে আবার সেনাবাহিনীর প্রতি একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিন্তু জন্ম নিয়েছে নতুন করে। জি, জনাব মাসুদ কামাল, একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 11 পরিবারের গুমের অভিযোগ করেছে, তারা ডকুমেন্টারি দিয়ে আন্তর্জাতিক অপরাধ করছে। শুনতে চাই, গুম তো খুবই গত সরকারের সময় অত্যন্ত আলোচিত একটি বিষয়। না, গুম যেটা যে দেখেন, এটা কিন্তু মানে নিষ্ঠুরতার যখন আপনি চরম পর্যায়ে পৌঁছবেন, মানে অমানবিকতার যখন আপনি চরম পর্যায়ে পৌঁছবেন, কেবল তখনই আপনি গুমের সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া কারো পক্ষে নেওয়া সম্ভব না। মানে হুট করে মনে করেন হিট অফ দ্য মোমেন্টে একজন কোপ মেরে দেয়, গুলি করে দেয়, সেটা এক জিনিস, যেটা কিন্তু তা না। মানে একদম ঠান্ডা মাথায়, মানে মানসিকভাবে তার মধ্যে কতটা নিষ্ঠুরতা থাকলে পর তারা এরকম সিদ্ধান্ত নিতে পারে যে একটা মানুষকে আমি নেব, নিয়ে গুম করে ফেলবো। প্রথম দিকে শুনতাম যে মেরে সাগরে ভাসায় দেয়, পরে শুনতাম যে ইট ভাটায় পুড়াইয়া দেয়। এগুলো ঘটছে কিন্তু এই দেশে, এবং তো স্টেটমেন্ট দিয়েছে। হ্যাঁ, এবং এইগুলো কে করিয়েছেন? এই আগের স্বৈরাচার শাসক করিয়েছেন, শেখ হাসিনা করিয়েছেন। আমার না মাঝে মাঝে মনে হয় যে এই ভদ্রমহিলা বোধ হয় এই দেশের এই জাতিটাকে ঘৃণা করত, তা না হলে পুরো জাতিটাকে এরকম আতঙ্কগ্রস্ত করার আর তো কোনো কারণ থাকতে পারে না। উনি ক্ষমতা থাকার আপনি ভাবেন একজন লোক মারা গেছে, আমি উদাহরণ দিয়ে বলি, ধরেন ইলিয়াস আলীর কথা ধরি আমি। ইলিয়াস আলী তো জাতীয় নেতা ছিলেন না, উনি তো আমার মতো আপনার মতো এলেবেলে লোক ছিলেন না রে ভাই। দেখেন তার পরিবার কিন্তু এখনো অপেক্ষা করে, এখনো কিন্তু বাসায় বেল বাজলে পরে আতঙ্কিত হয়, হতে পারে উনি আসছেন। আবার ধরেন উনার উনি নাই, ওনার সহায় সম্পত্তি যা আছে আপনি তো ভাগও করতে পারবেন না, সে জীবিত না ডেথ সার্টিফিকেট ছাড়া। আপনি এগুলি ওয়ারিশ কি ভাগ করবেন? মানে মানুষকে কি পরিমাণ মানসিক টর্চার করতে পারে আপনি ভাবতে পারেন। এটা একবার এতগুলি পরিবার, একটা দুটো পরিবার তো না। চৌধুরী আলম যেমন শুরু করছে, চৌধুরী আলম দিয়ে শুরু, প্রথম উনি নিখোঁজ হন বা গুম তো তখন আমরা বলতে পারছি না, তখন নিখোঁজ হন চৌধুরী আলম। চৌধুরী আলম মাঠের নেতা, হ্যাঁ, এবং অত্যন্ত জনসভার লোকজন তো উনি আনতে পারতো তখন, আমি যতটুকু জানি আর কি, আমি ভুল না করে থাকি। তো এই যে ঘটনাগুলি যে ঘটনা হয়েছে, এখন তো সবই আমরা জানছি, সবই তো ওনার নির্দেশে হয়েছে। তো এটা কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে মানুষের মানসিকভাবে কতটা বিকৃতি থাকলে পরে এটা সম্ভব? ভাই এটা হয় না, কিন্তু আমাদের এখানে হয়ে দেখাইছে। এবং তারপরে সে কিছু লোক রাখছে যা আমাকে সারাক্ষণ তাকে জিন্দাবাদ বলে গেছে। সেটা তো গেল, কিন্তু আমরা তো দেখেছি যে পরবর্তীতে এখন বেরিয়ে আসছে যে ইলিয়াস
ইলিয়াসের কথা এসছে যে তাকে মেরে ফেলে মানে পতেঙ্গার সমুদ্রতে ফেলে দেওয়া হয়েছে, একজন সেনা কর্মকর্তার নাম এসছে বলা হচ্ছে। কিন্তু যদি তাই হয়ে থাকে, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে ইলিয়াসের পরিবার কিন্তু তার ছোট মাসুম বাচ্চা ছেলে এবং মেয়েদের মানে নিয়ে প্রাইম মিনিস্টারের কাছে, সাবেক প্রাইম মিনিস্টার দেখা করতে গেলেন। ওই ঘটনার সময় সে আবার কিন্তু অভিনয় কিন্তু করছে। হ্যাঁ, আমিও স্বজনহারা, আমি জানি কি অভিনয়, ভাবেন আপনি একবার। তো আমি ওইটাই বলছি যে তারপরে এমন অমানবিক কর্মকাণ্ড যিনি করেছেন তার বিরুদ্ধে যদি মানবাধিকার মানে লঙ্ঘনের অভিযোগে মামলা না হয়, মানবতার বিরুদ্ধে আদালতে মামলা না হয়, তাহলে আর কার বিরুদ্ধে মামলা হবে ভাই? শুনতে চাই একটু সদর ইসলাম বাবু। শোনেন, গুমকে বলা হয় যে সবচাইতে নিকৃষ্ট নির্মম মানবতা বিরোধী অপরাধ আন্তর্জাতিকভাবে। তো এই গুমের পরিবার নিয়ে আমি অনেক কাজ করেছি, এদের খুব কাছ থেকে আমি দেখেছি। ভুক্তভোগী পরিবার নিয়ে এই ঢাকায় 7 জনকে একসাথে ওই আপনার কি বলে ওই বিশ্ব রোড, বাড্ডা রোড থেকে একসাথে ওই সাজিদ আলম সুমন সহ একসাথে 7 জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, এক গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একজনও ফেরত আসেনি, ড্রাইভার সহ। ইলিয়াস ভাই যখন গুম হলেন তার কয়েকদিন আগে সিলেটের একজন ছাত্রনেতা তাকে গুম করে ফেললো, সেটা নিয়ে ইলিয়াস ভাই খুব তটস্থ। আমি দেখছিলাম গুলশান অফিসে উনি এটি নিয়ে বিবৃতি বা তার কীভাবে খোঁজটোজ করা যায়। তার কয়েকদিন পরে আনসার আলী তার গাড়ি চালক সহ যারা গুম হয়ে গেছে ঢাকায় অনেক আছে, আমাদের ছাত্রদলের ছেলেরা, এদের বাচ্চা, ছোট বাচ্চা, তাদের বাবা মা, তাদের হাহাকার, তাদের মানে কি বলবো মানে দুর্দশা, এগুলো দেখলে না খুব অনেকেই বাবারা, কয়েকজন বাবা মা মানে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি ছিল এরকমও আছে। বাবারা তো কয়েকজন মারাই গেলেন নানান ধরনের দুশ্চিন্তায়, খুঁজতে 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 ছেলেদের যেখানে পায় খবর, ভুয়া খবর, এখানে যায় ওখানে যায়, ছুটে যায়, নানান ধরনের থাকে না এরকম। এগুলো করতে করতে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে গেছে। এবং প্রতি বছর যখন তারা আসে তাদের মানে কথা, তাদের অভিব্যক্তি, তাদের আকুতি, এগুলো যখন দেখি না, আমাদেরও সন্তান আছে, আমাদেরও তো স্বজন আছে, পরিবার আছে, এবং আমরা নিজেরাও যারা রাজনীতি করি এগুলো দেখে আমরা ট্রমাটাইজড হয়ে যেতাম। সত্যি কথা, যে না জানি কখন আমার ভাগ্যে কি আছে, আমার ডাইনে থেকে বাইরে থেকে সামনে থেকে অনেকেই হারাই গেছে। এক ভয়াবহ বাস্তবতা। হ্যাঁ, এই বাস্তবতা বাংলাদেশে কোনোদিন ছিল না, আর যাতে কোনোদিন না আসে, যেই হোক মানে মানে যেই বাস্তবতাই হোক, রাজনীতিতে ধরেন থাকে প্রতিহিংসা, থাকে মামলা থাকবে, হামলা থাকবে, জেল জুলুম থাকবে। এটা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে, তারও আগে ছিল, ব্রিটিশ আমলে দেশভাগের বিরুদ্ধে যারা করছে। কিন্তু গুম নামক সংস্কৃতি এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিয়ে যে গুম করা, আবার সেটা নিয়ে নাটক করা, পরিহাস করা, যে প্রেম করতে চলে গেছে বা দেনার দায়ে পালাই গেছে, এই ধরনের কথাও রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল লোকজন, স্বরাষ্ট্রমন্ত্রী বা তারও উপর থেকে বলা হয়েছে। এটা নির্মম তামাশা। এবং এই গুমের এই যে আপনি যেটা বললেন যে ইলিয়াস আলী আমাদের ছাত্রনেতা ছিল, আমাদের অগ্রজ, হ্যাঁ, এই প্রত্যেকটা গুমের তদন্ত কিন্তু করবার সময় এসে গেছে। এটা একটা অগ্রাধিকার হওয়া উচিত এই সরকারের কাজের মধ্যে, আমি মনে করি। এবং প্রত্যেকটা গুমের আপনি যদি এখন তদন্ত করেন, নিশ্চয়ই আপনি ক্লু খুঁজে পাবেন, অন্তত পরিবারগুলো জানতে পারবে। কেউ যদি তার কবরের সন্ধান পায়, অন্তত জানতে পারলো, সেটাও একটা সান্ত্বনা আর বিচার। তাহলে আর বাংলাদেশে কোনোদিন এই ধরনের নিষ্ঠুর সংস্কৃতি আর ফিরে আসবে এটা আমরা মনে করি না, এবং এটা মানবতা বিরোধী ভয়ঙ্কর অপরাধ। যেন মাসুদ খান, আমরা শেষের দিকে আছি, ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করেছি। আজকে ঢাকা ইউনিভার্সিটির যে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যা নিয়ে আজকে তোফাজ্জলের বোন ফজলুল হক হলের প্রভোস্ট সহ 15 জনের বিরুদ্ধে মানে 15 জনকে আসামি করে একটি মামলা করেছেন। হল প্রভোস্টকে দায়ী করা, এটা কিন্তু আমরা প্রথম মানে পেলাম, কর্তৃপক্ষ লেভেলের কাউকে আসামি করা। কি বলবেন? ঠিক আছে, কি কারণে করবে? হল প্রভোস্ট কি কাজ? প্রভোস্ট হলের দায়িত্ব, উনি তো হলের মূল অভিভাবক, বাড়ির কর্তা, কি কারণে করবে না? এবং ওখানে হাউস টিউটরদের বিরুদ্ধে মামলা করা উচিত। ওখানে হাউস টিউটর ছিলেন তো, আপনি তো যে প্রত্যক্ষদর্শী যে বর্ণনাও দেখলাম, ওখানে হাউস টিউটর যখন ছিলেন, এই হাউস টিউটরটা কি করছে? তারা কেন থামালো না? কেন থামাতে পারলো না? এদের সবার বিরুদ্ধে মামলা করা উচিত এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এবং আমি একটা কথা বলি, শুনেন, আমি একটা কথা বলি, এখানে কতগুলি বিষয় কিন্তু আছে। ধরেন যখন পৃথিবীতে না যতগুলি বিপ্লব হয়েছে, যতগুলি গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবের পরপর না একটা প্রতি বিপ্লব হওয়ার চেষ্টা করে, কিন্তু মানে যারা নাকি পরাজিত হয় তারা আবার সংগঠিত হয়ে আসার একটা চেষ্টা করে নানাভাবে চোরাগুপ্তার ঘটনার মাধ্যমে। এই যে তোফাজ্জল মারা গেল, তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারা গেল শামীম মোল্লা, তার আগে আপনার রাজশাহীতে মারা গেল একজন মাসুদ নামে মারা গেল, বগুড়ায় গরুচোর সন্দেহে মারা হলো। তো এই যে ঘটনাগুলি আছে না, আবার মাজার ভাঙা হলো ধারাবাহিকভাবে, কিন্তু
এই ঘটনাগুলো আমার মনে হয় এক সূত্রে বাইতুল মুকাররমের ইমাম আসলো, বাইতুল মুকাররমে মারামারি হলো, ইট পাটকেল মসজিদের মধ্যে, ভাই এমনি বাইরে মারামারি করে, মসজিদের ভেতরে যে জুতা ছোড়াছড়ি, এইগুলো কেন হয় আমি বলি আপনাকে। যখন 16 বছর একদম শেষের দিকে 16 বছর তো এরা শাসন করেছে, শোষণ করেছে, কি বিপুল পরিমাণ অর্থ এদের হাতে আছে আপনি কল্পনা করতে পারবেন। কারণ ঢাকায় না, কিন্তু ঢাকার বাইরেও। তো সেই অর্থগুলি তারা তো প্রয়োগ করবে, ইউজ করবে আবার ফিরে আসার জন্য, অথবা যারা ক্ষমতা এখন আছে তাদেরকে অস্থিতিশীল প্রমাণ করার জন্য তারা কিন্তু করতে পারে। এটা যে সেভাবে কিছু হচ্ছে না এটাও কিন্তু আমি মনে করি না। তবে প্রশ্নটা হলো থামানোর দায়িত্ব যাদের, তারা যে থামাতে না পারে তাদেরকেও দায়ী করা উচিত। জনাব শহীদুল্লাহ না এই বিষয়ে শোনেন, শহীদুল্লাহ হলের এফএইচ হলের যে ঘটনা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা সবাই, এটা খুব মানে পীড়াদায়ক। বারবার ওই যে আবরার ফাহাদ, ওই বিশ্বজিৎ, এইসব হত্যাকাণ্ডের কথাই মনে হয়। এখন মানুষেরও প্রত্যাশা আছে। আবার এই ঘটনা যে একেবারে অবাক হওয়ার মতো ব্যাপার তা না, এটা শাশ্বত কাল থেকে আমাদের এই সমাজে আছে। প্রতি বিপ্লবের একটা কথা, প্রতি বিপ্লবের যেটা বলেছে, হ্যাঁ প্রতি বিপ্লবের চেষ্টা তো হচ্ছেই আমাদের, বা একটা 15 সিচুয়েশন তৈরি করা, 15 বছরের শাসনের একটা সাম্রাজ্য। সেই সাম্রাজ্যকে আপনি 40 দিনে 45 দিনে ভেঙে তছনছ করে দিয়ে দিবেন, খান খান করে দিবেন, এটা আশা করা বাতুলতা। ওই 75-এর যে বিপ্লব, প্রতি বিপ্লব, নানান ধরনের ঘটনা ঘটেছে, সারা দুনিয়াতেই হয়েছে। আপনার আরব বিপ্লব যেখানে হয়েছে, পাল্টা বিপ্লব হয়েছে, টিকতে পারে নাই, মুরসি, তারপরে তিউনিসিয়ায়, বিভিন্ন জায়গায় হয়েছে। তো বাংলাদেশেও সেই সংখ্যা ছিল, আছে, এবং এখনো শেষ হয়ে গেছে সেটা মনে না। সেই জন্য দেশপ্রেমিক সকল শক্তি, হ্যাঁ আমরা যারা একত্রিত হয়েছিলাম তারা বিভিন্ন মতের পথের হতে পারে, আমরা সমালোচনা করবো, আলোচনা করবো, সব করব, কিন্তু দিন শেষে আমাদের খেয়াল রাখতে হবে যেই অপশক্তি, ফ্যাসিস্ট শক্তি যাতে আবার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তাহলে কিন্তু আবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে, এটি আমার কাম্য প্রত্যাশা। ধন্যবাদ জনাব মাসুদ কামাল, ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুইজনকেই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।